যেহেতু ওই সময় বন্ধ হয়ে যায়, তারপরে তিনি তখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হন এবং ভাইস চেয়ারম্যান হন। বিষয়টা হলো এই যে আর ফরহাদ মাজহার উনি যে অত্যন্ত বিদগ্ধ জন, উনি একজন পণ্ডিত ব্যক্তি, তিনি অত্যন্ত দুর্বিষহ অবস্থার মুখোমুখি হয়েছেন এবং তার যে মানে বিশেষ করে, এবং তিনি বিএনপি করেন না, কিন্তু তিনি বিএনপির মুশকিল হয়েছে এখানে যে কোন মানে বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিভাবকত্ব গ্রহণ করেন এবং গ্রহণ করতে চান, এবং অনেকে আছেন বিএনপির যে, আমি ফরহাদ মাজহার ভাইয়ের কথা বলছি না, উনি উইথ ডিউ রেসপেক্ট, আমি অন্যদের কথা বলছি, যেমন বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে অডিয়েন্স, এটাকে তারা কাজে লাগান, বিএনপির মাইক্রোফোনকে কাজে লাগান, বিএনপির মঞ্চকে কাজে লাগান, কিন্তু নসিহত করেন আবার অন্যটা, এবং তাদের একটা নিজস্ব এজেন্ডা থাকে। তো এবং বিএনপিরও হয়েছে এরকম একটা প্রবলেম যে তাদেরকেও এরকম ভাড়া করে এনে তাদেরকে বক্তৃতা শুনতে হয়। এখন ধরেন সিভিল সোসাইটি কি, যিনি একটা কথা বলবেন, সিভিল সোসাইটি মানে হচ্ছে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে তার কথা বলবেন। আপনার কথা যদি, আপনি কনক সারওয়ার যদি কথা বলবেন, আপনি তো বিএনপির দপ্তর সম্পাদকের মতো আপনার কথা হবে না, আপনার কথা হবে একজন সাংবাদিক হিসেবে। আপনার লাইকিং ডিসলাইকিং থাকতে পারে, এখানেও লাইকিং ডিসলাইকিং আছে, ডেমোক্রেট রিপাবলিকান আছে, সুতরাং আমার লাইকিং ডিসলাইকিং থাকতে পারে, কিন্তু যখন কথা বলবেন তার পরের দিন যখন আপনি বিএনপির পক্ষে বলবেন, তখন তার পরের দিন থেকে আবার আপনাকে বিএনপির কেউ আবার আপনাকে বিএনপির কর্মী ভাবা শুরু করবে। এটাও আছে যে আবার আরেকটা ব্যাপার হলো, তারা এসে উপযাচক হিসেবে বিএনপির সব জনপ্রিয়তা সবকিছু গ্রহণ করে এমন এমন কথা বলবেন যাতে বিএনপির যে এখনকার যে অবস্থান, এখন কিন্তু আমি অনেক কথাই বলতে পারি, কিন্তু এখন মূল কথাটা কি, এখন মূল সমস্যা কি দেশের? মূল সমস্যা হচ্ছে শেখ হাসিনা দেশের যে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, গণতন্ত্র মানুষের অধিকারকে হরণ করছে, সুতরাং তাকে অ্যাড্রেস করতে হবে, তাকে সরিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটি হলো মূল এজেন্ডা। কিন্তু এটার বাইরে হয় কি, তখন অনেকে দেখলাম যে তারা বিএনপি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, যে বিএনপির কি করা উচিত এবং কি করা উচিত না। এবং বিএনপির নেতাদেরকেও আমি দেখেছি, আমি এটা অ্যাড্রেস করার আগে সরাসরি শওকত মাহমুদের বিষয়ে বলতে চাই। শওকত মাহমুদ যেটি করেছেন বাংলাদেশে, দেখলাম যে কিছুদিন ধরে না, বেশ আগের থেকে, কারণ আমি এটাকে চিনি এই লোকটাকে, এবং আমার প্রথমে কিন্তু আমার অনেক আগে চেনার সুযোগ হয়েছে, এবং তারপরে আমি বুঝে এক দুইটা তাকে কনভারসেশনে তাকে আমার কাছে একটা টাউট ছাড়া কিছু মনে হয় না আর কি। তো এখন এই লোকের উনি বাংলাদেশের তিনি সরাসরি তার প্রতিনিধিত্ব করা শুরু করলেন, বিএনপির প্রতিনিধিত্ব করার কথা তার, কিন্তু ওই লোক আবার বিভিন্ন প্রেসক্রিপশন দেওয়া শুরু করে, বিভিন্ন সময় বিভিন্ন ডেডলাইন দেয়, যেমন এই ডেডলাইনে সরকারের পতন হয়ে যাবে, আপনারা লোকজন জোগাড় করেন। তারপরে হয় কি, নতুন করে কিন্তু ডেডলাইনের জন্য জড়ো হয় মানুষজন। এটা দুইটা ডেডলাইন আপনার নিশ্চয়ই মনে আছে, একটা হাইকোর্টের সামনে আর একটা প্রেস ক্লাবের সামনে, তারা দুইটা ডেডলাইন দিয়েছিল যে, এবং বিভিন্ন জনকে বলেছিল যে ওই দিন সরকার পতন হবে, সুতরাং সব শ্রেণী পেশার মানুষ যাতে সেখানে জড়ো হন। এটা হয় কি, এবং পুলিশ টুলিশ কিছু করবে না। তারপরে হয় কি, বরং ওই ওই তখনই ওদেরকে আবার টার্গেট করা হয়, আবার ব্যাপকভাবে তাদেরকে মারপিট করা হয়, আবার নতুন নতুন করে তাদেরকে মামলা দেয়া হয়। সুতরাং এই লোকটা কিন্তু আমি দেখলাম যে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআই এর নামকে সে মুড়ি মুরকির মতো ব্যবহার করছে, যে এবং কথায় কথায় মানে সিআই এর নাম ব্যবহার করছে। তো আমাকে একজন পতিতযশা মানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব একবার ঢাকা থেকে বললেন, আচ্ছা বলেন তো দেখি, এইরকম একটা বলা হচ্ছে, এবং আমাকে তো বলছে যে সে সিআই এর লোক, সে মানে সরকারের হবে, মানে সরকারের পতনের জন্য কাজ করছে, এবং সে মোবিলাইজ করছে নেপালে, কাঠমান্ডুতে, এই সমস্ত জায়গায়। আপনি শেখ হাসিনার মতো একটা দানবের পতন ঘটাবেন নেপালে এবং কাঠমান্ডুতে বসে, এবং ওইখানে যাবেন এবং শেখ হাসিনা জানবে না, তার সরকার জানবে না, আপনাদেরকে যেতে দিবে, আপনার দিনের এতগুলা লোক আপনারা যাবেন। তারপরে এই সব কিছুর পেছনে কিন্তু ডিজিএফআই, এটা আমার রিসার্চ, আমার অ্যানালিসিস, সবকিছুর পেছনে তারা বাংলাদেশি গোয়েন্দা সংস্থা, এবং তারা সে আন্তর্জাতিক এবং পাশের কেউ থাকতে পারে, কিন্তু ব্যবহার করছে খুব সুবিধাজনক ভাবে, যে তারা নাকি সিআইএ বলছে এটা করা যায়। আমি বললাম, রে ভাই, আপনার অফিসে তো আপনার সাথে অ্যাম্বাসেডারের সাথে তো খুব ভালো খাতির, আমারও জিজ্ঞেস করা লাগে না, আপনি ঢাকা ওনাকে জিজ্ঞেস করেন না যে হোয়াট ইট ইজ। তারপর অনেকদিন পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং ভালো একটা পরামর্শ দিয়েছেন। তো এই হলো অবস্থা, মানে সরকার নানা ধরনের, মানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা হয়তো দেখছে যে শওকত মাহমুদকে এইভাবে আনা যাবে না, ওইভাবে হয়তো করা যাবে। তো সুতরাং তারা বিভিন্ন ধরনের, একটা হলো তারা সরাসরি আক্রমণ করছে, জেল জুলুম হুলিয়াটি আছে, আরেকটা হলো নানা ধরনের মেকানিজম, আরেকটা হলো চরিত্রকে বিকৃতভাবে করা হচ্ছে, আর হলো এইরকম বিভিন্ন এজেন্টকে তারা মানে দিয়েছে। আমি খুব ভালো করে রিসার্চ করেছি, আমি খুব ভালো করে তথ্য নিয়েছি। আজকে যে আওয়ামী লীগ যে একটা দানবে পরিণত হয়েছে,
এটার পেছনে কিন্তু আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, মানে তারা তো ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকার জন্য গুম খুন সবই করবে, তাদের ডিকশনারি আমরা জানি, তাদের মানে ক্ষমতায় থাকার জন্য যা যা করতে হয়, যত অপকর্ম করতে হয়। কিন্তু আপনি মানে বিএনপি অথবা প্রধান বিরোধী দল অথবা রাজনৈতিক শক্তি যারা, তাদেরকে তো আপনার সেভাবে প্রস্তুতি থাকতে হবে, সেইভাবে ইমানদারি থাকতে হবে, সেভাবে কমিটমেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমরা এই অপশাসনের অবসান ঘটাবো এবং আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করব। আমি আপনি জানেন আমি বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনার সঙ্গে থেকে আমি যেটা বুঝেছি দেখেছি যে ওনার যে কমিটমেন্ট, ওনার ইন্টিগ্রিটির সাথে তার অনেক নেতা তার ধারে কাছে নাই, এবং তারা এক ধরনের মানে সবসময় এক ধরনের প্রস্তুতি থাকে যে তারা একটা দায়িত্বে যাবেন, একটা পদ পাবেন, এরকম একটা। এবং বিএনপির যে পদ পদবি, মানে আপনি দেখবেন যে কারো একটা পদ দেওয়া হলো, তিনি খুব আনন্দে ভাসতে থাকলেন। এটা তো কোনো কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে হচ্ছে না যে আপনি একটা পদ পেলেন এবং পদ পেয়ে এবং যে যে সমস্ত পদে থাকে, ধরেন একটা উদাহরণ দেই, ধরেন ছাত্র দলের সভাপতি ছিলেন শহীদুদ্দিন চৌধুরী এনি, তো আর সেক্রেটারি ছিলেন হাবিবুন নবী সোহেল। হাবিবুন নবী সোহেল অত্যন্ত মানে পোড় খাওয়া নেতা, অনেক ত্যাগ স্যার শহীদুদ্দিন চৌধুরী। কিন্তু আপনি বিএনপির কমিটিতে দেখেন সেক্রেটারি হচ্ছেন যুগ্ম মহাসচিব হাবিব নবী সোহেল, আর শহীদুদ্দিন চৌধুরী ইনি হচ্ছেন প্রচার সম্পাদক। মানে এটাও কিন্তু দলের ভিতরে এক ধরনের হিউমিলেশন। আরেকটা হলো কি, যেমন এগুলো কিন্তু আগে হয়েছে, এখন যেটি হচ্ছে খুব ভালো দিক, আশার দিক, যে এখন হলো সরাসরি, এটাই কিন্তু দরকার, সরাসরি ভোটের মাধ্যমে, আমি সিলেটের কথা বলতে পারি, অনেক জায়গায় আমি খুব অবজার্ভ করছি যে সরাসরি ভোটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে তারা নেতা নির্বাচন করছে। সেখানে ঘাটতি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু এই যে ডেমোক্রেসির যে প্র্যাকটিস, আপনি দলের তো ডেমোক্রেসির প্র্যাকটিস করতে হবে। তো এই আমি তো দেশের ডেমোক্রেসি করতে হবে, কিন্তু ডেমোক্রেসির প্র্যাকটিসে বিএনপি আমি বলবো এখন আওয়ামী লীগের চেয়ে, আওয়ামী লীগ তো ডেমোক্রেসি প্র্যাকটিস দলেও না, কোনো কিছুতে নেই, কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং নেতা নির্বাচন করছে। আগে যেটা হতো, আমি গুলশান অফিসে দেখতাম যে নিজেরা কিন্তু দুই একটা নাম বসিয়ে দিচ্ছে, মানে একটা কমিটিতে বসিয়ে দিয়ে বলতেছে যে এটা লন্ডন থেকে আসছে, মানে আমার চোখের দেখা এগুলি। তো লন্ডনে যখন একজন যোগাযোগ করলো, তারপরে প্রেস রিলিজ সঙ্গে সঙ্গে পাঠানো হয়ে যাচ্ছে, ছাপা হয়ে যাচ্ছে, যখন লন্ডনে যোগাযোগ করলো ওই লোকটা বা ওই ব্যক্তিটা, যে কোনোভাবে হয়তো পৌঁছতে পারলো, তখন বললো যে, তখন বলা হলো যে না এটা তো বলা হয় না, তখন আবার গিয়ে ম্যাডামকে বলা হলো এটা তো প্রেসে চলে গিয়েছে, ও তো পদ পেয়ে গিয়েছে, এটা এক ধরনের হিউমিলেশন হবে। সে একটা মানে কি ধরনের, মানে এই লোকগুলি মানে তাদের নেতা কর্মীদের প্রতি যাদের উপরে দল টিকে আছে, পুরো রাজনীতি, পুরো গণতন্ত্র বলা যায় বিএনপির যে বিশাল মানে কর্মী বাহিনী, কিন্তু কেউ কেউ, তারপরে হলো কি, ধরেন বেগম খালেদা জিয়া উনি অফিসে আসলেন, আর তাদের একটা হচ্ছে কি, ওনারা বেগম খালেদা জিয়া ইভেন তারেক রহমান, তারা কিন্তু খুব উদার প্রকৃতির মানুষ, আমি খুব দেখেছি, মানে আমার যেটা অ্যানালাইসিস, এবং তারা মানুষকে ট্রাস্ট করেন, এবং যাদেরকে ট্রাস্ট করেন তারাই কিন্তু আবার এই বিশ্বাস ভঙ্গের কারণ হন এবং করেনও।